আমাদের হোম পেজ ডিজাইনের এটাই হচ্ছে সর্বশেষ লেকচার। এই লেকচারে আমরা এই পোর্শনটা ডিজাইন করব এবং এই পোর্শনটা ডিজাইন করব, ফাইনালি এই পোর্শনটাও ডিজাইন করব, কারণ এই তিনটা পোর্শন ডিজাইন করতে সর্বোচ্চ গেলে আপনার 20 মিনিট সময় লাগবে। আমি লেকচারে বলবো এটা 5 মিনিট সময় লাগবে, 6 মিনিট সময় লাগবে, আপনার নিজের করতে 20 মিনিট ম্যাক্সিমাম সময় লাগবে। তো প্রথমে এই সেকশনটার কথা ধরা যাক। হ্যাঁ, এটাকে আমি কল টু অ্যাকশন সেকশন বলছি। এই সেকশনের মধ্যে আছে কি দেখেন তো, জাস্ট একটা টাইটেল আছে, মানে হেডিং কোনো একটা প্যারাগ্রাফ আছে আর একটা বাটন আছে, এর বেশি কিছু আছে একদম নেই। তো প্রথমে এটা ব্যাখ্যা করা যাক। এখানে দেখেন কল টু অ্যাকশন নামের আমি একটা সেকশন নিয়েছি, ডিভ ক্লাস কল টু অ্যাকশন সেকশন। কেন সেকশন নিয়েছি? এক্সট্রা করে এই মার্জিন প্যাডিং দেওয়ার জন্য মূলত আমি এইটা নিয়েছি, প্যাডিংটা দেওয়ার জন্য এক্সট্রা করে একটা ডিভ নিয়েছি, যার মধ্যে একটা কন্টেইনার রয়েছে সব কিছুকে সেন্টারে দেওয়ার জন্য। রো 12 কলাম নিয়ে নেওয়া হয়েছে, টেক্সট সেন্টার নামের একটা ডিভ নেওয়া হয়েছে কলামের মধ্যে, তার মধ্যে একটা H2, একটা প্যারাগ্রাফ আর একটা অ্যাঙ্কর ট্যাগ। দ্যাটস ইট। অ্যাঙ্কর ট্যাগের ক্লাস দেওয়া হচ্ছে বিটিএন প্রাইমারি, বিটিএন এলজি। এবার এর জন্য আমি একটা সিম্পল cta.scss নামের ফাইল ক্রিয়েট করেছি, যেখানে কল টু অ্যাকশন সেকশনের জন্য প্যাডিং প্রোভাইড করেছি 60 পিক্সেল টপ এবং বটম থেকে, লেফট রাইট 0। ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করেছি এইরকম একটা 0C 0633 কালারের, এবং কালার যুক্ত করেছি FFFFF, এবং একটা বাটন যেটা আছে সেটার হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট যুক্ত করে দেওয়া হয়েছে। এটা যদি না থাকতো তাহলে কেমন দেখা যেত? বর্তমানে এরকম দেখা যেত যদি আমি CSS না রাখতাম। তো এবার যেহেতু CSS আছে আমার, সো CSS যুক্ত করলে এরকম দেখা যাবে। 1-2 ব্যাপার, যে কেউ এটা তৈরি করতে পারবে, এর জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই, তাই না? একদমই ছোট্ট একটা জিনিস। এবার দ্বিতীয় অংশের জন্য আমি আরেকটা সেকশন নিয়েছি, পুরোটাকে একটা সেকশনের মধ্যে রাখা হয়েছে। আপনি চাইলে এই অংশটাকে আলাদা একটা সেকশনের মধ্যেও রাখতে পারেন। আমি একটু শর্টকাটে কাজটা সেরেছি। আমি এই অংশগুলোকেও এর মধ্যে একই কলামে একই সেকশনের মধ্যে রেখেছি, এবং এই সেকশনটার আমি নাম দিয়েছি ফিচার্স, এই স্পেসিফিকেশন সেকশন। ওকে, এখানে কল টু অ্যাকশন সেকশন শেষ, এবার স্পেসিফিকেশন সেকশন। এখানে টোটাল 2টা রো রয়েছে। একটা প্রথমে স্পেসিফিকেশন সেকশন নামের একটা ক্লাস রয়েছে উপর থেকে মার্জিন প্যাডিং এগুলো যুক্ত করার জন্য। তার মধ্যে একটা কন্টেইনার রয়েছে যেটা আমার এলিমেন্টগুলোকে সেন্টারে নিয়ে আসবে। তার মধ্যে এইটা একটা রো এবং এইটা আর একটা রো, 2টা রোয়ের কাজ আমরা এখানে করেছি। তাহলে প্রথম রোয়ের কাজ কি? প্রথম রোয়ের কাজ এই অংশটুকুকে হ্যান্ডেল করা, দ্বিতীয় রোয়ের কাজ এই অংশটুকুকে হ্যান্ডেল করা। তাহলে প্রথম রোয়ের দিকে তাকানো যাক। প্রথম রোয়ের মধ্যে আমি একটা কলাম নিয়েছি যেটা কল MD7, মানে 7টা কলাম নিয়ে নিচ্ছে একাই। আর আরেকটা রয়েছে কল MD5, কল MD5-এ পড়ে যাচ্ছি। কল MD7-এ জাস্ট আমরা একটা ইমেজ নিয়েছি ক্লাস রেসপন্সিভ দিয়ে, সোর্স হচ্ছে আমার অ্যাসেট ডিরেক্টরি থেকে ইমেজ 06 নামের একটা ইমেজ রয়েছে, সেটা আমি এখানে বসাই দিচ্ছি, আর কিচ্ছু করিনি। এই যে হচ্ছে আপনার ইমেজ রেসপন্সিভ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, আমি কিচ্ছু করিনি। দ্যাটস ইট, এতটুকুই। এবার পরবর্তী যে কলামটা রয়েছে সেই কলামটা আসলে 5 ভাগে বিভক্ত করেছি আমি, অর্থাৎ কল 5, এবং দুইটাকে মিল রাখার জন্য উপর থেকে একটু MY3 প্যাডিং দিয়েছি। দেখেন, এটা যদি আমি না দিতাম তাহলে কি হতো? প্যাডিং না, অ্যাকচুয়ালি মার্জিন, একটু দুইটা ম্যাচ করছে না এরকম লাগছে, তাই না? তো এই জন্য আমি এই জায়গাটাই MY3 দিয়েছি, যেন এটা পারফেক্টলি ম্যাচ করে। এরপরে এখানে কি করা হয়েছে? এখানে একটা UL ক্লাস নেওয়া হয়েছে। UL মানে কি আপনারা সবাই জানেন, UL মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট নেওয়া হয়েছে। আনঅর্ডার্ড লিস্টের মধ্যে LI আইটেম নেওয়া হয়েছে। প্রত্যেকটা LI এর মধ্যে একটা করে H3 ট্যাগ রয়েছে এবং একটা করে প্যারাগ্রাফ ট্যাগ রয়েছে। H3 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে এই অংশটা কিভাবে আসলো? এটার জন্য আমরা ব্যবহার করেছি সুডো ক্লাস, বিফোর সুডো ক্লাস এবং ফন্টাসামের আইকন ব্যবহার করে আমরা সামনে একটা আইকন বসিয়ে দিয়েছি। কিভাবে সেটা করলাম সেটা বোঝার জন্য আমরা স্পেসিফিকেশনে চলে যাই, এবং যদি আমরা হচ্ছে স্পেসিফিকেশনের জন্য স্পেসিফিকেশন নামের একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি SCSS ডিরেক্টরির মধ্যে, তার মধ্যে আবার একটা specification.scss নামের ফাইল ক্রিয়েট করেছি। তো এই ফাইলটা যদি আমার কমেন্ট করা থাকে তাহলে কি অবস্থা দাঁড়ায়? তাহলে দেখেন বর্তমানে এই অবস্থা দাঁড়াবে। খুব সিম্পল। তো এবার এক এক করে বোঝার চেষ্টা করি। সবার প্রথমে আমরা প্যাডিং দিয়েছি 60 পিক্সেল এবং 0 পিক্সেল, যেন আমার ওপর নিচ থেকে অনেকগুলো জায়গা চলে আসে। এবার দেখেন স্পেক্স নামের একটা ক্লাস রয়েছে আমার। এই যে UL-টার নাম, ক্লাস নাম দেওয়া হয়েছে কি? স্পেক্স। ওকে, স্পেক্স, আপনি স্পেক্স দেন, স্পেক লিস্ট দেন, হাবিজাবি যা খুশি তাই দেন, কিন্তু ওই ক্লাসের ওপরে আপনি প্যাডিং দেন। প্যাডিং লেফট করা হয়েছে 40 পিক্সেল, যেন এখান থেকে একটু জায়গা সরে ওই পাশে চলে যায়, এবং লিস্ট স্টাইল করে দেওয়া হয়েছে নান। কোনো লিস্ট স্টাইল আমার দরকার নাই, লিস্ট স্টাইল টাইপও বলা যেত, ইটস ওকে। এরপরে LI, এর মধ্যে যে LI রয়েছে তার পজিশন করে দেওয়া হয়েছে রিলেটিভ, এবং মার্জিন বটম করে দেওয়া হয়েছে 30 পিক্সেল। এই কারণে আমরা এখানের এই মার্জিনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাকে রিলেটিভ করে দেওয়া হয়েছে। এটা যদি রিলেটিভ না থাকতো তাহলে এরকম দেখা যেত।
হ্যাঁ, কোনো আইকন দেখা যেত না এবং এখানকার বটম টটম কিছু দেখা যেত না বেসিক্যালি। সো এটার সাথে আরও যুক্ত করা হয়েছে 30 পিক্সেল। আচ্ছা, এইবার আমরা চলে যাই স্পেক্স এলআই বিফোর, মানে স্পেক্সের মধ্যে যে লিস্ট রয়েছে তার বিফোরে চলে যাব। বিফোরে গেলে আমরা কি করব, এখানে যেহেতু আমরা এলআই এলিমেন্টটাকে রিলেটিভ করেছি, এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি অ্যাবসলিউট, এবং আমরা এখানে প্রথমে বললাম ফন্ট ফ্যামিলি ব্যবহার করব ফন্ট অসাম 5 ফ্রি। যেহেতু আমরা ফন্ট অসাম 5 ফ্রি ভার্সনটা ব্যবহার করছি, তাই আমার ফন্ট অসাম 5 ফ্রি এরকম হচ্ছে ফন্ট ফ্যামিলি। যদি প্রো ভার্সন ইউজ করতাম তাহলে হতো ফন্ট অসাম 5 প্রো, এরকম বিভিন্ন নাম রয়েছে যেটা আপনি ফন্ট অসামের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এরপর আমরা ফন্ট সাইজ দিয়েছি 2rem, কন্টেন্ট দিয়েছি F058। F058 হচ্ছে এই চেকবক্স, এই আইকনটার ইউনিকোড। এখানে আমরা কন্টেন্ট হিসাবে ইউনিকোড ব্যবহার করেছি, আর ইউনিকোড ব্যবহার করতে গেলে সবসময় ব্যাকস্ল্যাশ ব্যবহার করতে হয়। ব্যাকস্ল্যাশ ব্যবহার না করলে এটা কিন্তু এরকমভাবে বসে যাবে, ঠিক আছে, এইভাবে বসে যাবে, বাট উই নিড ব্যাকস্ল্যাশ। এরপরে পজিশন করেছি অ্যাবসলিউট, লেফট থেকে 50 পিক্সেল সরাই নিয়ে এসেছি, টপ থেকে -2 পিক্সেল করেছি যেন একটু উপরের দিকে ওঠে, আর কালার করেছি এই যে 8B62FF, এই কালারটা অ্যাপ্লাই করেছি। এবার দেখেন সুন্দরভাবে এইখানে বসে গেছে। খুব সহজ না? খুব সহজ, এগুলো আপনারা অলরেডি করেছেন এবং আপনারা জানেন। আর ফাইনালি যে এই এরিয়াটাতে সব কিছু সব ঠিকঠাক আছে। তার পূর্বে আমাদের অবশ্য সিএসএস দেখার পূর্বে আমাদের কি দেখতে হবে, HTML-টা দেখতে হবে, মার্কআপ। এই রোটা এখানে শেষ হলো এবং এই রোয়ের নিচে এক্স্যাক্ট আরেকটা রো নিয়েছি। এই রোয়ের মধ্যে কল MD4, 4টা করে আইটেম, মানে এক রোতে 3টা করে আইটেম থাকবে মিডিয়াম সাইজের স্ক্রিনে, আর তার নিচে গেলে একটা করে আইটেম। ওকে, তার মধ্যে জাস্ট ইমেজ ব্যবহার করা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি, নাথিং। এখানে ব্র্যান্ডস নামের একটা ক্লাস নেওয়া হয়েছে এই রোয়ের সাথেই। কেন? জাস্ট একটু উপর থেকে মার্জিন, উপর নিচে একটু মার্জিন দেওয়ার জন্য এই ব্র্যান্ডস ক্লাসটা নেওয়া হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। খুব সিম্পল, আপনাদের কাছে কোড দিয়ে দিব, আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে এখানে তেমন কোনো কাজই করা হয়নি। তো এবার যদি আমি ইন্সপেক্ট করি তাহলে দেখবো যে ওয়াও, এই জায়গাটাতে একটু ঝামেলা হচ্ছে। দেখেন এই কন্টেন্টটা উপরে উঠে আসছে, তাই না? এই কন্টেন্টটা উপরে উঠে আসছে, তার কারণ হচ্ছে ইমেজ রেসপন্সিভের কাজটা হয়তো আমি পারফেক্টলি করিনি। আর আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কল MD4, ইমেজ রেসপন্সিভটা পারফেক্টলি কাজ করছে না, এই জন্য হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে। বাকি সব কিছু ঠিকঠাক আছে। সো এই লেকচার আসলে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। পরবর্তী লেকচারে আমরা ইমেজ রেসপন্সিভের কাজটা কমপ্লিট করব। কোথায় কী রোড হচ্ছে সেটা একটু খুঁজে বের করব, খুঁজে বের করে ইমেজ রেসপন্সিভ করে দিব। তারপরে আমরা হোম পেজটাকে চেক করব যে পারফেক্টলি হোম পেজে রেসপন্সিভনেস কাজ করছে কিনা। তাছাড়া সরি, ডেস্কটপ ভার্সনের জন্য আমাদের হোম পেজ কিন্তু ক্রিয়েট করা পারফেক্টলি কমপ্লিট, তাই না? ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ওয়েলকাম ব্যাক গাইস। আমাদের লাস্ট লেকচারে যে প্রবলেমটা ছিল, ইমেজ সঠিকভাবে রেসপন্সিভ হচ্ছিল না, তার পেছনকার রিজন কি ছিল? তার পেছনকার রিজন ছিল যে ইমেজগুলো রেসপন্সিভ হওয়ার জন্য যে ক্লাসটা আগে ব্যবহার করা হতো সেটা ছিল IMG রেসপন্সিভ বা ইমেজ রেসপন্সিভ। বর্তমানে সেটা ব্যবহার করা হয় ইমেজ ফ্লুইড। বুটস্ট্র্যাপ 5-এ এটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা আমাদের যেখানে যেখানে রেসপন্সিভ ছিল ইমেজ আছে, সেখানে সেখানে আমরা ইমেজ ফ্লুইড ক্লাসটা ব্যবহার করব। আই গেস হিরো সেকশনের যে ইমেজটা রয়েছে ওইখানে দরকার নাই। তারপরে হচ্ছে ফিচার সেকশনে কোনো ইমেজ নাই আই গেস। ক্যারোসেল সেকশনে কিছু ইমেজ রয়েছে, এখানে আমরা ব্যবহার করতে পারি। ক্লাস ইমেজ রেসপন্সিভের বদলে ইমেজ ফ্লুইড, এই ক্লাসটাই আমাদের দরকার, আর কিচ্ছু দরকার নাই। ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড। এবার নিচে আরও কিছু সেকশন রয়েছে, এটাকে আমি কোল্যাপস করে দেই, তারপর আমি টেস্ট করব। কল টু অ্যাকশন, স্পেসিফিকেশন সেকশন, এখানে আমি ইমেজ ফ্লুইড করে দিয়েছি। ইমেজ ফ্লুইড সব জায়গায় আমি ইমেজ ফ্লুইড করে দিয়েছি বাকি জায়গাগুলোতে। এবার আমি একটু টেস্ট করে দেখি যে কী অবস্থা দাঁড়ায়। ওকে, সো রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি, এখানে এই অবস্থাতে আছে। ওকে, ভেরি ভেরি নাইস। আমি এই জায়গাটায় চলে যাই, দেখেন কি অবস্থা দাঁড়াচ্ছে। ইমেজ ফ্লুইড এখানেও হচ্ছে পারফেক্টলি। এবার দেখা যাচ্ছে যে ইমেজটা পারফেক্টলি কাজ করছে। এবার যদি আপনি একটু টপে যান, দেখেন ওয়াও, পারফেক্ট না? ইয়েস, পারফেক্ট, ইয়া পারফেক্ট। কিন্তু এই যে এই জায়গাটা একটু গায়ে গায়ে বেশি লেগে গেছে, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু কাজ করা দরকার। বিশেষ করে জাস্ট একটু মার্জিন প্যাডিং তো দেওয়া দরকার, যখন আর কি হচ্ছে তখন, মানে স্মল স্ক্রিনে যাচ্ছে তখন অ্যাটলিস্ট, তাই না? সো আচ্ছা, এটা আপনারা নিজেরা করতে পারবেন, এটা আমার না বললেও চলবে, আপনারা নিজেরাই এটা করে নিয়েন। এটা খুব কঠিন কোনো কাজ হবে না আই গেস আপনাদের জন্য, আপনারা এটা করতে পারবেন।
পারফেক্টলি করতে পারবেন। সো আমি এটা আর করছি না। সো আমাদের হোম পেজটা পারফেক্টলি ডিজাইন করা কমপ্লিট রেসপন্সিভ ওয়েতে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাবাউট পেজ বা আদার যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো ডিজাইন করব। আমাদের প্রজেক্টের 70% কাজ কমপ্লিট, 70% কাজ কমপ্লিট, বাকি কাজগুলো খুবই ছোট, খুবই স্মল। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, অল্প কিছু সময় লাগবে এইটা তৈরি করতে। আর আপনারা চাইলে আমার করে দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে নিজেরাই বাকি অংশটুকু ডিজাইন করে ফেলতে পারেন। আই গেস আপনারা পারবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।